খেলোয়াড় থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পেশাদার খেলোয়াড়রা কোনো দল বা গোষ্ঠীর প্রতিনিধি নয়, তারা দেশের প্রতিনিধিত্ব করবে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় এনেছে সরকার। এছাড়া এবার ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী 30 এপ্রিল থেকে দেশব্যাপী নতুন করে স্পোর্টস আয়োজন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা ও সশস্ত্র সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না বলে সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তবে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা এবং আইনি লড়াই জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত 8,29,000 বেশি রোহিঙ্গার তথ্য যাচাইয়ের জন্য পাঠানো হলেও মিয়ানমার কর্তৃপক্ষ 3,54,751 জনের তথ্য যাচাই সম্পন্ন করেছে। আজ জাতীয় সংসদে চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এ তথ্য জানান। এছাড়া আইনি লড়াই ও আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা অপরাধের দায়ে নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারাধীন গাম্বিয়া বনাম মিয়ানমার মামলাটি বাংলাদেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। অনলাইনে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ থেকে পাচার হওয়া প্রায় 36,22,000 মার্কিন ডলার উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 44,45,00,000 টাকা। আজ সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, উদ্ধার করা অর্থ ইতোমধ্যে সোনালী ব্যাংকে সিআইডির অ্যাকাউন্টে জমা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জানানো হয়, মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ MTFE দুবাই ভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্ম এই অর্থ পাচারের সাথে জড়িত। অ্যাপের মাধ্যমে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রতারণার জাল বিস্তার করে প্রতিষ্ঠানটি। 2022 সালের জুনে বাংলাদেশের কার্যক্রম শুরু করে তারা। MTFE ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করত। ফেসবুক ও ইউটিউবে প্রচারণার মাধ্যমে ঘরে বসে আয়ের লোভ দেখিয়ে বিপুল সংখ্যক মানুষকে যুক্ত করে। 2023 সালের শুরুতে এর বিস্তার দ্রুত বেড়ে যায়। 36,22,997 ইউএস ডলার, যা চলতি রেট অনুযায়ী 44,62,62,303 টাকা সোনালী ব্যাংক পিএলসি মালিবাগ শাখায় সিআইডি বাংলাদেশ পুলিশের এই অ্যাকাউন্টে গত 25/3/2026 তারিখে তারা প্রেরণ করে। পরবর্তীতে আমরা এই বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক ভিকটিমদের অর্থ কিভাবে ফেরত প্রদান করা যায় সেটার আদালতের এবং প্রচলিত আইনের মাধ্যমে আমরা সেটা ডিসবার্স করব। এভাবে MTF পঞ্জি স্কিম সংক্রান্ত প্রতারিত অর্থের আমরা তদন্তে যেটা পাব, পরবর্তীতে বাকি অংশ যদি শনাক্ত করতে পারি তাও দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্বে উপজেলার 10টি ইউনিয়নের চেয়ারম্যানরা বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকরা। সভায় দেবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করা, চুরি ডাকাতি প্রতিরোধ, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে পেট্রোল সরবরাহকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও
পেট্রোল পাননি। স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ না হওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কথা কাটাকাটির ঘটনা মারামারিতে পরিণত হয়। এতে স্থানীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। তবে স্থানীয়দের অভিযোগ, দ্রুত পেট্রোল সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। চট্টগ্রাম নগরীর ইস্পাহানি বস্তিতে আগুন লেগে প্রায় 30টি কাঁচা পাকা ঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে নগরীর ইস্পাহানি গেট সংলগ্ন এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে একটি বাসার চুলা থেকে আগুনের সূত্রপাত। এরপর তা দ্রুত আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। তবে সবাই সময় মতো ঘর থেকে বের হয়ে যাওয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে 2টি ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই বস্তিতে নিম্ন আয়ের প্রায় 30টি পরিবার বসবাস করেন। জামালপুরের দেওয়ানগঞ্জে পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহে কোনো ধরনের সংকট যাতে সৃষ্টি না হয় সে লক্ষ্যে কঠোর নজরদারি ও মনিটরিং জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ফিলিং স্টেশন ও ডিপোগুলোতে তদারকি চালানো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুরাদ হোসেন জানান, জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী যদি অবৈধভাবে জ্বালানি মজুত করে, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও 3 জন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার আখাউড়া পৌরসভার চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আখাউড়া পৌরসভার চৌরাস্তার মোড়ে নারায়ণপুর বাইপাসগামী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী সুবল চন্দ্র দাস ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া অটোরিকশার অজ্ঞাতনামা চালক সহ আহত আরও 3 জনকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এই ঘটনায় ট্রাক চালক কাউসার মিয়াকে ট্রাকসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে ময়নাকাটা সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান এর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার ও শিবচর পৌরসভার প্রশাসক সাইকা সুলতানা, চ্যানেল এস-এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা, পুলিশ আনসার, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের সচিবরা। কুষ্টিয়ার দৌলতপুরে 3টি ফিলিং স্টেশনে প্রয়োজন অনুযায়ী তেল সরবরাহ না হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা বলছেন, সপ্তাহে 4 দিন স্টেশনগুলোতে জ্বালানি বিক্রি বন্ধ থাকে। মোটরসাইকেল চালক ও গণপরিবহনের চালকরা বলছেন, তেল না পাওয়ায় তাদের জীবিকা ব্যাহত হচ্ছে। 2 দিন চেষ্টা করেও কোনো পাম্পে তেল পাচ্ছেন না। এদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলায় 3টি ফিলিং স্টেশনের প্রতিদিনের চাহিদা প্রায় 40,000 লিটার ডিজেল, 24,000 লিটার পেট্রোল ও 21,000 লিটার অকটেন। কিন্তু পেট্রোলিয়াম কোম্পানির ডিপো থেকে স্টেশনগুলোতে পর্যাপ্ত তেল আসছে না। স্থানীয়রা এ বিষয়ে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী এলাকায় ইছামতি খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। আজ পরিদর্শনকালে তিনি খালের খনন কার্যক্রমের অগ্রগতি, কাজের মান ও সময়মতো প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, স্থানীয় ব্যক্তিবর্গ সহ গাবতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা। খাল পুনঃখনন প্রকল্প সময়মতো ও মানসম্মতভাবে যেন সম্পন্ন হয়, সেজন্য এই ধরনের পরিদর্শন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা সহ মোট 3 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মোট 135 পিস ইয়াবা ট্যাবলেট ও 17 কেজি গাঁজা জব্দ করা হয়। কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় নতুন 6 শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে ভর্তি থাকা রোগীর সংখ্যা 68 জন। হাসপাতালের তথ্য অনুযায়ী 17 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের কারণে মোট 108 শিশু ভর্তি হয়েছে। এ সময় 5 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে নতুন ভবনের 8 তলায় বিশেষ আইসোলেশনের ওয়ার্ড গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাইনুদ্দিন খান।